আগের দিন আমরা দর্শন নিয়ে আলোচনা করছিলাম। দর্শন একটা অগাধ সমুদ্র, ফাদার অফ অল সাবজেক্ট বলা হয়। দর্শনের ভাষাতে কি কি আছে এই বিষয়গুলি নিয়ে আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি। তো এই জ্ঞান রাশিকে ধরতে গেলে অসংখ্য আমাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে করতে হবে। তাই আমি চাইবো আপনাদের যেন ধৈর্য থাকে, শুনতে হয়, ভালো জিনিস শুনতে হয়। কারণ পড়াশোনা এমন একটা ব্যাপার, তপস্যা কেবলমাত্র জঙ্গলে করাটা নয়, এটা তপস্যা, সাধনা। কেবল মুখস্থ মস্তিষ্ক থেকে বেরিয়ে আসলে এরকম হতে পারে না। এটা অনুভূতি। যতক্ষণ পর্যন্ত না আমাদের অনুভূতি ঠিকঠাক হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাষায় সহজে প্রকাশ করতে পারি না। সহজে প্রকাশ করার জন্যে অনেক সাধনার দরকার পড়ে, থিঙ্কিং করতে হয়, ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে। তা আগের দিন আমরা জ্ঞানবিদ্যা, রাষ্ট্রদর্শন, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা এবং প্রথম মেটাফিজিক্স বা বুদ্ধিবিদ্যা সম্পর্কে সামান্য টাচ বা হিন্স দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। সামান্য বলতে কি বেশ দীর্ঘ আলোচনায় মোটামুটির উপরে করা আছে। যদি একটু কেউ ভালোভাবে মন দিয়ে শুনে তো ব্যাপারটা বুঝতে পারবে। এবার দর্শনের যে টপিকগুলো আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। অ্যারিস্টটল ভাবতো গঙ্গা নদী একটা, যমুনা নদী একটা, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, এরকম ভাবতো। প্রথমে দ্রব্য জ্ঞান ক্রমশ প্রকাশমান। আমরা জানি আগেরটাও ঠিক, আগের ইলেকট্রিক যে ফিলামেন্টের বাল্ব ছিল সেটাও ঠিক, এখনকার এলইডি বাল্ব এটাও ঠিক। ওগুলো ধারণাগুলো এসেছিল বলে পরবর্তী ক্ষেত্রে ডেকার্ট, কান্ট এরা আবার চিন্তা ভাবনা করলে যে না, জগৎ মনে হচ্ছে সবার মধ্যে একটা, যেমন বীজ থেকে আম বীজ হয়, জাম বীজ হয়, কাঁঠাল বীজ হয়, সেখান থেকে গাছ হয়, অর্থাৎ গুণ আরোপিত হয়েছে, কিন্তু তার নামটা হচ্ছে বীজ। তাহলে বীজের মধ্যে কোনো একটা সত্তা আছে যেখান থেকে সমস্ত কিছু তৈরি হয়। এভাবে ডেকার্ট, একে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়, তিনি বলেছিলেন যে একদিকে আত্মদ্রব্য আছে, অর্থাৎ আমাদের প্রাণ আছে, আর একদিকে এরকম জিনিস আছে। পদার্থ সমস্ত কিছু পঞ্চভূত থেকে তৈরি হয়। এগুলো আমরা আলোচনা করব এবং করেওছি বিশ্বব্রহ্মাণ্ড বোঝার সময়ে। ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম কীভাবে আসছে শক্তিকে কেন্দ্র করে, শক্তির আগের রাজ্য কীরকম ছিল, কীভাবে বিক্ষেপ আবরণ হয়, বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়, আবার নতুনভাবে গড়ে ওঠে, আবার কোথাও হয়তো পৃথিবীর মতন জগৎ তৈরি হচ্ছে। এরকম বিষয় খুব আলোচনার বিষয়। তাই ডেকার্ট আত্মাদ্রব্য আর জড়দ্রব্য এই দুটো কথা বলেছিল। এবং তিনি যে আত্মাদ্রব্য জড়দ্রব্য তাহলে কোথা থেকে এলো, হোয়ার কাম ফ্রম দিস টু সাবজেক্ট, হিজ থিঙ্কিং। পরবর্তী ক্ষেত্রে সে বললে লেটার হি এক্সপ্রেস হিমসেলফ দ্যাট সাবজেক্ট, যে এগুলি ঈশ্বর থেকে আসছে। অর্থাৎ ঈশ্বরকে মাথার উপরে রাখলে একদিকে আত্মদ্রব্য, একদিকে জড়দ্রব্য। আত্মদ্রব্য মানে যাদের চেতন আছে। কিন্তু আমরা যখন অদ্বৈত দর্শন করব তখন দেখবো কেবল কনসাসনেসই আছে, চেতনটাই আছে, বাকি কোনো জিনিস কিন্তু নেই। এটা অনেকটা ঠাকুরের একটা উদাহরণ আমরা এই ক্ষেত্রে বোঝার চেষ্টা করি। উদাহরণটা হলো মাকড়সা। মাকড়সা তার লালা থেকে জাল তৈরি করছে, মানে চৈতন্য, আমি মাকড়সাকে এখানে ঈশ্বর রূপে ধরছি, আবার জালের উপরেও থাকছে, অর্থাৎ আমাদের ভিতরেও থাকতে বাইরেও থাকছে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা কার্যকারণ সম্বন্ধ আরও উন্নত করবো, আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। তখন দেখবো কেবলমাত্র একটা সত্তা থেকে যায়, পরম সত্তা, আর বাকি জিনিসগুলি প্রকৃতি হিসাবে গড়ে ওঠে। এবং সেই প্রকৃতির ভিতরে সে মাকড়সার জালটাও যেমন বের করছে, জালের উপরেও থাকছে, অর্থাৎ প্রকৃতির মধ্যেও থাকছে, প্রকৃতির বাইরেও থাকছে, এরকম আমরা ভাবি। কিন্তু এটা একটা পিওর কনসাসনেস কাজ করছে, সর্বব্যাপিত চৈতন্য, যেটা মঙ্গল গ্রহে আছে। আগের দিন বুঝিয়েছিলাম মঙ্গল গ্রহে পরিবেশ তৈরি হয়নি, বৃহস্পতিতে পরিবেশ তৈরি হয়নি, সেখানে জীব তৈরি হয়নি। অর্থাৎ আমাদের যে বায়োলজিক্যাল বন্ডিং লাগে 16 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার, যে পদার্থ বিজ্ঞানের সমস্ত প্যাটার্নগুলি মিললে পরে তবেই একটা জীব তৈরি হয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা পাইনি। এবং বিজ্ঞানীরা আবিষ্কার করেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোকে ভেবে ঠিকঠাকভাবে আবিষ্কার করতে দেখেও সিসিটিভি ক্যামেরাতে যে না, একটা ছত্রাক পর্যন্ত তৈরি করতে পারেনি। অথচ একটা লেবুর খোসা রাখলে পরে সেই ছত্রাকটা তৈরি হয়ে যায়। তাহলে দীর্ঘ একটা প্রসেস, এটাকে বলা হয় দ্রব্য সম্পর্কে। দীর্ঘ একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে আর একটা টপিক আছে কার্যকারণ সম্বন্ধে, যেটা নিয়ে আজকে আমি
ফোকাস করবো বা আলোচনা করবো। ধীরে ধীরে আমরা অগ্রসর হবো, ভারতীয় দর্শনের দিকে অগ্রসর হবো এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো যে এই যে পরিবর্তনশীল আমরা 100 বছর পরে থাকবো না বা 50 বছর পরে থাকবো না বা 1000 বছর আগে রাজা ছিল তার রাজত্ব নাই, এই সমস্ত কিছু বিষয়গুলি কিন্তু চলতে থাকে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে, এবং আমরা তার মধ্যে ইটারনিটি হিসাবে কাজ করি। আমাদের চরম সত্তা, পরম সত্তা আমার হাত কেটে দিলে পা কেটে দিলেও সেই জিনিসটা থেকে যাচ্ছে। ঘুমের ঘরে সশক্তি অবস্থাতে আমি কিছু বুঝতে পারি না, সকালবেলায় আমি জেগে উঠছি, আবার স্বপ্ন হচ্ছে, আবার জাগ্রত অবস্থাতে আমি সকলের সঙ্গে কথা বলছি। এরকম মজার মজার বিষয় এবং দর্শনের খুব লজিক। তা আমি যখন কার্যকারণ সম্বন্ধ দিয়ে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ স্বামী বিবেকানন্দ বলেছিল, এই জিনিসগুলিকে তিনি প্রকাশ করেছেন, তাই তিনি সবাইকে ইনক্লুডনেস করেছেন, অর্থাৎ এক জায়গাতে আনার চেষ্টা করেছেন, কেউ কেউ বাইরে রাখেন। যে একটা যদি হয় তাহলে পরম সত্তা কখনো সর্বব্যাপিত পরম সত্তা কখনো ছোট হতে পারে না। কেবল এক ধরনের মানুষকে তৈরি করলে অন্য ধরনের মানুষ সৃষ্টি হলো না তার কাছ থেকে, তাকে মানছে না বলে এরকম নয়, সকলকে মানতে হয়, সমস্ত পথ নিতে হয়, সমস্ত জিনিসকে বোঝার চেষ্টা করতে হয়, থিঙ্কিং করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। ডিসকাশন ইজ দ্য বেস্ট লার্নিং, আলোচনা করতে হয়। তাহলে আমাদের মধ্যে যে অজ্ঞানতা ভাবটি থাকে সেগুলি ধীরে 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 নষ্ট হয়ে যায়। তা কার্যকারণ সম্বন্ধ বুঝতে গেলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, ফিজিক্সের একটা কথা ছিল যে পৃথিবীর মধ্যে বা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে মোট যত পরিমাণ জড় পদার্থ আছে সেটা ধ্রুবক থাকবে, অপরিবর্তনশীল, তার রূপের পরিবর্তন হবে কিন্তু ধ্রুবক সংখ্যা। তাদের পরীক্ষা আছে ল্যান্ডনটে, সেখানে দেখিয়েছে যে একটা খড়কে যদি পুরানো হয় তার কার্বন ডাইঅক্সাইড এবং খড়ের ওজন যদি আমরা নিই তাহলে দেখবো যে একই জিনিস, অথচ এটা ছাই হলো, ছায়ের ওজনই নাই সেরকমভাবে, ভর নাই, ওজন কথাটা ভুল, এটা ভর নাই, ওজনটা স্প্রিংকুলার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এগুলো আমরা ধীরে 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 এই জিনিসগুলিকে ডিসকাস করবো, আলোচনা করবো, খুব মজার মজার ইন্টারেস্টিং। আপনারা যদি ভালো করে মন দিয়ে শোনেন আমার কথাগুলি দেখবেন বুঝতে পারবেন। আমি কেবল ভাবতে জানি, আমি ফিরে যাই না, আমার যখন সাবজেক্টটা আসে, কোনো অঙ্ক আসে, তখন আমার ব্রেনের মধ্যে চলে আসে। তাহলে এমনভাবে এটা একটা অনুভূতির পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে। কার্যকারণ সম্বন্ধ তাই বলছে দেখে আমাদের রূপটা, অবভাষিত রূপটাকে দেখে আলাদা আলাদা লাগছে, যে দূর থেকে মনে হচ্ছে মেঘ, কিন্তু যখন আমি দার্জিলিংয়ে যাব তখন সেখানে দেখবো যত আমি উপরের দিকে উঠছি মেঘগুলি আমার জলকণা রূপে পড়ছে, অর্থাৎ মেঘ আর বৃষ্টির মধ্যে ডিফারেন্স নেই, তারা একই শক্তির নিত্যতা সূত্র হিসেবে কাজ করছে। এখানে শক্তির যেমন কোনো রূপান্তর নাই। আমরা দেখেছি সিএও, ক্যালসিয়াম অক্সাইড, পলিচুন, তাকে জল দিলে পরে, পাথরের চুন, তাকে জল দিলে পরে CaOH টুয়াইস তৈরি হয়, অর্থাৎ পলিচুন তৈরি হয়। মানুষ সেটাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে, রঙের ক্ষেত্রে, চুনকামের ক্ষেত্রে ব্যবহার করে বা ব্যবহার করতো। এখন আরও আধুনিক জিনিস এসেছে, দিন দিন জগতের পরিবর্তন হবে, আমরা সমাজবদ্ধ হতে চাই। তাই কার্যক্রমটা বুঝতে গেলে প্রথমে গুণগত দিক থেকে বুঝতে হবে এবং পরিমাণগত দিক থেকে বুঝতে গেলে আমাদের 3 ধরনের কার্যকারণ সম্বন্ধ আছে। একটাকে বলা হয় আবশ্যিক শর্ত, আগের দিন আমি কিছুটা হিন্টস দিয়েছিলাম, দর্শন একটা পরের লিঙ্ক ওয়াইজ চলবে, এবং এমনভাবে জিনিসগুলিকে বোঝাবার চেষ্টা করব যেন এটা ফর্মুলার মতন কাজ করে। অর্থাৎ আমি বারবার একই জিনিসকে ভ্যানার মতন ভ্যানা করে মুখস্থ করছি, তার থেকে আমি যদি বুঝে যাই, আমার ব্রেনের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার বিষয়টা আরও গভীরে বোধগম্য হবে, এবং গভীরে বোধগম্য না হলে পরে আমার অন্তর থেকে জিনিসটা বেরোবে না। তাহলে অন্তর থেকে বেরোতে গেলে আমাকে জিনিসগুলোকে এমনভাবে বুঝতে হবে যে এটাকে নিয়ে আমাকে বারবার ভাবতে হবে যে এটা কি সত্যি এরকম। দেখা যাক আবশ্যিক শর্ততে কি বলছে। আবশ্যিক শর্ততে বলছে যে ক না ঘটলে খ ঘটবে না, কিন্তু ক ঘটলে খ না ঘটতেও পারে। উদাহরণ দিই, মেঘ না করলে বৃষ্টি হবে না, কিন্তু মেঘ করলেও বৃষ্টি না হতে পারে। আমরা দেখেছি এটা, যে অনেকদিন মেঘ করে আছে অথচ বৃষ্টি হয়েছে। আবার অনেক সময় দেখি মেঘ নেয় অথচ বৃষ্টি না, তার মানে নিশ্চয়ই মেঘ হয়েছে, সেখানে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাজ করেছে, সদর্থক নমর্থক শর্ত কাজ করেছে, সেগুলো বলবো। হয়তো হাওয়াতে উড়িয়ে দেয়নি, সেগুলো আমরা বলবো। আর পর্যাপ্ত শর্ত বলছে যে ক ঘটলে খ ঘটবে, কিন্তু ক না ঘটলেও খ ঘটতে পারে। অর্থাৎ বিষপান করলে মৃত্যু ঘটবে, কিন্তু বিষপান না করলে মৃত্যু ঘটতে পারে। কেউ অ্যাক্সিডেন্ট করলো, কেউ পড়ে গেল, কেউ গলায় দড়ি দিল, বা কেউ বয়স্কজনিত কারণে মারা গেল, এরাও মারা যেতে পারে। অর্থাৎ এগুলো শর্ত, এগুলো কিন্তু কারণ নয়। কারণ হচ্ছে মহাকারণ। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বোঝার ক্ষেত্রে বলি যেমনভাবে মোড়ে আমার হার্টটা ফেল করেছে, অর্থাৎ শেষে আমার
হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। তারপরেও আমাদের যে কোশিকা, কলা, অঙ্গ আছে কিছুক্ষণ করে টিপ টিপ করে চলবে। আমরা জানি যে চোখও কিছু ঘন্টা বেঁচে থাকে, কয়েক ঘন্টা, অনেক কিছুই বেঁচে থাকে। তাহলে আমার আত্মা যতক্ষণ পর্যন্ত যে কনসাসনেস সেটা ছেড়ে যাবে যখন বায়োলজিক্যাল বন্ডিং সমস্ত রূপে যায়, এটাকে মহাকরণ বলে। কিন্তু মহাকরণকে বোঝাবার লেগে আমরা স্বাভাবিকভাবে বলি যে হৃৎপিণ্ডের বন্ধ হলো তাহলে মারা গেল। অর্থাৎ আমি একটা সুইচ এখানে টিপছি অথচ জ্বলছে, ফ্যান যখন দিচ্ছি তখন ফ্যান, লাইট যখন দিচ্ছি তখন লাইট, কিন্তু আমি যদি মেন সুইচ বন্ধ করি তাহলে দুটোই জ্বলবে না। এটাকে আমরা বোঝার ক্ষেত্রে বুঝি, উপমা সদৃশ হিসাবে ব্যবহার করি। কিন্তু আসল সত্য হচ্ছে যে এটা সমস্ত কিছু কিন্তু একটা জায়গা থেকে আসছে, এটা চৈতন্য থেকে আসছে, কনসাসনেস থেকে আসছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমরা বলি না, আমরা ডাক্তারি ভাষাতে বায়োলজিক্যালিতে বলি যে হার্ট হৃদস্পন্দন বন্ধ হলো মানে মারা গেল। কিন্তু তবুও তার হাত পা চলতে থাকে, অনেক সময় তার টিস্যুগুলি নড়ানড়ি করে, এগুলি বিজ্ঞানীরা দেখেছে, মস্তিষ্ক অনেকদিন বেঁচে থাকে। এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্ত না ঘটলে পরে কখনো পর্যন্ত আমরা ফলটা পাই না। কিন্তু দেখে মনে হয় যে কারণ আলাদা, কার্য আলাদা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যাই মেঘ তাই বৃষ্টি। কিরকম আবশ্যিক পর্যাপ্ত? ওই আবশ্যিক আর পর্যাপ্ত প্রথম দুটোকে আমি যদি নিয়ে নিই, ক না ঘটলে খ ঘটবে না, কিন্তু ক ঘটলে খ ঘটবেই, তাকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। অর্থাৎ ভিজা কাঠে আগুন লাগালে পরে ধোঁয়া উৎপন্ন হবে। এবার এই ক্ষেত্রে মজার বিষয় হলো, কেউ শুকনো কাঠকে পুড়াচ্ছে, তাতেও ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তখন বলবে যে আমি ভুল বুঝাচ্ছিলাম। না, কখনো কাঠ সম্পূর্ণরূপে শুকনো হয় না এবং সম্পূর্ণ দহন হয় না। এটা এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যদি তাকে ঠিক পদ্ধতিতে যান্ত্রিকভাবে পোড়ানোর চেষ্টা করা হয় তখন সেক্ষেত্রে ধোঁয়া উৎপন্ন হয় না। বিজ্ঞানীগুলি চেষ্টা করছে যাতে আমরা জ্বালানিকে কম ব্যবহার করি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলি যাতে না বেড়ে যায়, যাতে গ্রিন হাউস গ্যাস বেড়ে না যায়, এই কারণে। কিন্তু আবশ্যিক পর্যাপ্ত এটা, কাঠে আগুন লাগালে ধোঁয়া উৎপন্ন হয়, সে শুকনো কাঠই হোক, শুকনো কাঠের মধ্যেও কিছু না কিছু রস থেকে যায়, অর্থাৎ সম্পূর্ণ দহন হয় না। এটাকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। আরটা কি হবে পরিমাণগত দিক থেকে? কারণ হবে সবসময় বাস্তব। বলছে এক্স খুব ভালো পড়াশোনা করতো অথচ ভাগ্যের কারণে তার রেজাল্ট খারাপ হলো। ভুল। হয়তো দেখা গেল এক্স কোনো ম্যাগাজিন পড়ছে বা অন্য কিছু জিনিস পড়ছিল, সে কারণে তার রেজাল্টটা খারাপ হলো। তাহলে কারণকে বাস্তব হতে হবে, কারণকে পূর্বগামী হতে হবে। পূর্বগামী মানে আগে থাকবে। কারণকে আমরা যখন দেখবো, কার্যকারণকে, তখন দেখবো এটা আগে আসছে। পূর্বগামী অব্যবহৃত এবং অপরিবর্তনশীল ঘটনাকে কারণ বলে। আর অনুগামী যখন হবে তখন সেটা কার্য হয়ে যাবে। তার মানে কি আগে থাকছে। তাহলে অপরিবর্তনশীল মানে কি? মানে আজকে যদি মেঘ করে বৃষ্টি হয় তাহলে কালকে আমি হাততালি দেবো, বৃষ্টি হবে না? এটা হতে পারে না। আমরা জ্ঞান সম্পর্কে যখন বুঝছিলাম তখন এগুলো বোঝার চেষ্টা করছিলাম, এটা কখনোই হতে পারে না। অর্থাৎ এই রূপগুলো থাকবে, তার সঙ্গে থাকবে সদর্থক নমর্থক শর্ত। যে শর্ত উপস্থিত থাকলে কার্যটি সম্পাদিত হয় তাকে বলা হয় সদর্থক শর্ত। অর্থাৎ আর যে শর্তটি অনুপস্থিত থাকলে কার্যটি সম্পাদিত হয় তাকে বলা হয়, দুটোতেই কার্য সম্পাদিত হয়েছে, তাকে বলা হয় নমর্থক শর্ত। অর্থাৎ এখানে মশা আছে, স্ত্রী অ্যানিফিটিক্স, তার মধ্যে ম্যালেরিয়া জীবাণু আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবার আমাকে কামড়াবে তবেই তো। এবার আমি যদি ওডোমক্স মেখে বসে থাকি বা মশারি টাঙিয়ে বসে থাকি, তাহলে ওডোমক্স আর মশারি, এখানে হলো মশারি যেটাকে বলা হয়, ওডোমক্স আর মশারি, এ দুটো হলো নমর্থক শর্ত। অর্থাৎ এ দুটিকে অনুপস্থিত থাকতে হবে, তবে কিন্তু মশা আমাকে হুল ফোটাতে পারবে, আমার রক্তের সঙ্গে সংযোগ করতে হবে। তাহলে সদর্থক মশাকেও থাকতে হবে, আবার অনুপস্থিত হিসাবে যেন আমি ওডোমক্স মেখে না থাকি বা মশারি খাটিয়ে না থাকি। এটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। সাময়িকভাবে আমরা বিষয়গুলি বুঝছি, কারণ আমরা দীর্ঘ যখন চৈতন্যের ডিসকাস করব তখন আমরা এগুলিকে নিয়ে আমরা আলোচনা আরো দীর্ঘায়িত করব। ভাববাদ বস্তুবাদ কি? ভাববাদ বলতে চাইছে, যেমন নিউটনের বস্তুবাদ হয়েছিল, ভাববাদ বলতে চাইছে যে আমি এই যে জিনিসটা দেখছি, বিষয়গুলিকে উপলব্ধি করছি, কেবলমাত্র সেগুলি আছে। আর বস্তুবাদ বলছে না, এগুলির বাদেও হয়তো আরো সৌরজগতের বাইরে সূর্য থাকতে পারে, নক্ষত্র থাকতে পারে, আমরা দেখতে পাই কোটি কোটি থাকতে পারে, তাকে কেন্দ্র করে গ্রহগুলি ঘুরছে। এটা যা বস্তুবাদ। বস্তুবাদ মানে এটা ছাড়াও থাকতে পারে, এবং আমরা সেটা বিজ্ঞানীরা হ্যাবেল টেলিস্কোপের সাহায্যে দেখেছে। আলফা সেঞ্চুরি, প্রক্সিমা সেঞ্চুরি,
আমেরিকান ভাষাতে সাউন্টাউরি বলে, বানানটা একই, সেঞ্চুরি বানানটা একই। ওরা সানটাউরি বলে, ওইভাবে কথাগুলো বলতে ভালোবাসে। তাহলে এই বিষয়গুলিকে আমাদের একটা উপলব্ধির পর্যায়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ এই বিষয়গুলিকে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবো, তখন আমাদের ধারণাগুলি ঠিকঠাক হবে। এবং আমি আগের দিন আলোচনা করছিলাম যে প্রকৃতির একরূপতা নীতিকে কেন্দ্র করে অবাধ পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় এবং বচন দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা করা হয় বা করা হয় না, কিছু ক্ষেত্রে পরীক্ষণ করা হয়। যেমন যদি বলা হয়, আগে তো বলেছিলাম ভালুক দেখছি আমি, সব ভালুক কালো, 1 নং ভালুক কালো, 2 নং ভালুক কালো, 3 নং ভালুক কালো, অর্থাৎ সব ভালুককে যদি আমি কালো বলে দিই, এটা কালো নয়, পোলার বিয়ার আছে সাদা। আবার যদি বলা হয় সমস্ত মানুষের রক্ত লাল, এটা কিন্তু ঠিক, হিমোগ্লোবিনের কারণে আমাদের প্রত্যেকের রক্ত লাল, এটা কখনো মিথ্যা হতে পারে না, কারণ এখানে কার্যকারণ সম্বন্ধে, এটাকে বৈজ্ঞানিক বলা হয়, ওটা অবৈজ্ঞানিক, এটা বৈজ্ঞানিক। উপমা যুক্তি আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে এই যে ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে এবার কী করে বুঝবো বিজ্ঞান কীভাবে আবিষ্কার করে দর্শনকে কাজে লাগে? তার জন্য অপসারণের কয়েকটা সূত্র আছে। এটা কার্যকারণ সম্বন্ধ থেকে আসে বলেই আমি এইখানকার মধ্যে ওটাকে আলোচনা করে দিচ্ছি। এটা উঁচু ক্লাসে আছে, খুব ভাবনা চিন্তার ব্যাপার। অপসারণ সূত্র মানে একটি প্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত অপ্রাসঙ্গিক ঘটনাকে বাদ দেওয়ার পদ্ধতিকে বলা হয় অপসারণ সূত্র। এখানে 4টা পদ্ধতি কাজ করে, এটা বলে আজকে আমি শেষ করবো ভিডিও দীর্ঘ ডিসকাস হচ্ছে। বলছে যদি ক ঘটেছে অথচ খ ঘটেনি, তাহলে ক খ এর কারণ নেই। অর্থাৎ 3 জন বন্ধু এটা জঙ্গলে গেল, তারা জঙ্গলে একটা ডোবাতে পড়ে গেল, তারপরের দিন এসে ওর জ্বর হয়েছে। তার বাবা বলছে কেন জ্বর হয়েছে? পড়েছিল। কেউ ভাবছে যে দূষিত জল পান করার লেগে, কিছু কিছু জায়গা দেখছি খোলা আছে, কিছু পোকামাকড়ে কামড়েছে, মশাতে কামড়েছে। এবার আমরা এটাকে কীভাবে প্রমাণ করবো ক ঘটেছে খ ঘটেনি? আরেকজনকে আমি নিয়ে পরীক্ষা করে দেখালাম যে জলটাকে পান করালাম, দেখা গেলো তার আন্ত্রিক হলো, ডায়রিয়া হলো, তাকে হাসপাতালে ভর্তি হলো, অর্থাৎ ম্যালেরিয়া হলো। তাহলে ক ঘটেছে অথচ খ ঘটেনি, তাহলে ক এর কারণ নেই। তাহলে আন্তরিকটা জলপানটা তাহলে ম্যালেরিয়া রোগের কারণ নেই। ক ঘটেনি অথচ খ ঘটেছে, তাহলে ক খ এর কারণ নেই। এবার দেখা গেল যে আমার জলপান আমি করিনি অথচ তাও আমার ম্যালেরিয়া হচ্ছে, তাহলে জলপান ম্যালেরিয়ার কারণ নেই। ক যদি ক্ষয়ের কারণ হয়, তাহলে ক কখনো গয়ের কারণ হবে না। অর্থাৎ স্ত্রী অ্যানাফিলিক্স মশার কামড়ে যদি ম্যালেরিয়া হয়, তাহলে ওই দূষিত জল পান করার কারণে ম্যালেরিয়া কখনো হবে না। তাহলে ক ক্ষয়ের কারণ হলে কখনো গয়ের কারণ, গ কখনো ক্ষয়ের কারণ হতে পারে না। সেরকমই কয়ের হ্রাস বৃদ্ধিতে যদি ক্ষয়ের হ্রাস বৃদ্ধি না ঘটে, তাহলে ক কখনো ক্ষয়ের কারণ না। অর্থাৎ কাউরির খুবই কাশি হয়েছে, সে কাশির সঙ্গে সঙ্গে ক ঘটছে, কাশি হচ্ছে, জল পান করছে কিন্তু কাশি তার কমছে না, তাহলে জল পান কিন্তু কাশি কমারও কারণ নয়, বাড়ারও। জল পান না করছে তখনও তার কাশি বাড়ছে না, বাড়ারও কারণ নয়। এই 4টা পদ্ধতি, এগুলিকে কেন্দ্র করে অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী এবং সহপরিবর্তন, এই 4টা আমরা পরে আলোচনা করব। আজকে আর 2 পর্যন্ত।